ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শব্দটা শুনলেই কেমন জানি একটু কঠিন মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা যদি একটা ম্যাপ ধরে এগোবার মতো সহজ হয়ে যায়, চলুন আজ আমরা ঠিক সেটাই করব। 2025 সালকে টার্গেট করে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের পুরো রোডম্যাপটা দেখে নেব, একদম সহজ করে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে যে একটা লাইক বাটনে ক্লিক করেন, সাথে সাথেই যে কাউন্টটা বেড়ে যায়, এর পেছনে আসলে কি ঘটে? এই যে ম্যাজিকের মতো কাজটা হয়, এর পুরো কলকাঠি কিন্তু নাড়ে ব্যাকএন্ড। আর আজকের আলোচনায় আমরা পর্দার পেছনে সেই দুনিয়াটাতেই ডুব দেব। ব্যাপারটা অনেকটা এরকম, একটা চকচকে নতুন গাড়ি দেখতে দারুণ, কিন্তু ভেতরে যদি ইঞ্জিনই না থাকে সেটা তো কোথাও যাবে না, তাই না? একটা ওয়েবসাইটও ঠিক তাই, দেখতে যতই সুন্দর হোক, ব্যাকএন্ড ছাড়া ওটা শুধুই একটা শোপিস, একদম অচল। তো যে কোনো জার্নি শুরু করার আগে রাস্তাঘাটটা চিনে নেওয়া ভালো, তাই না? কোডিং শুরু করার আগেও ঠিক তাই। আমাদের প্রথম কাজ হলো যে প্ল্যাটফর্মের উপর পুরো খেলাটা হবে, মানে ইন্টারনেট, সেটা আসলে কিভাবে কাজ করে তা বোঝা। এখন এই যে ব্রাউজার, ডিএনএস, আইপি অ্যাড্রেস, এইচটিটিপি, এই শব্দগুলো শুনে হয়তো একটু টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই বেসিক জিনিসগুলো যে ডেভেলপার জানে, সে কিন্তু শুরুতেই বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে যায়। মানে একটা ওয়েবসাইট কিভাবে তার ঠিকানায় পৌঁছায়, ডেটা কিভাবে সুরক্ষিত থাকে, এই জ্ঞানটাই কিন্তু আসল ভিত্তি। আচ্ছা, তাহলে ইন্টারনেট কিভাবে কাজ করে তার একটা ধারণা তো পাওয়া গেল। এবার তাহলে মাঠে নামার জন্য যন্ত্রপাতি গোছানোর পালা, তাই না? একজন ডেভেলপারের টুল বক্সের সবচেয়ে জরুরি টুলটা কি? অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এখানেই কিন্তু নতুনরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। একসাথে পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা সব শেখার চেষ্টা করে, ফলাফল কোনোটাই ঠিকমতো শেখা হয় না। তাই প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো, যে কোনো একটা ভাষা বাছুন আর সেটার গভীরে যান। অল্প অল্প করে অনেক কিছু জানার চেয়ে একটা বিষয় মাস্টার হওয়া অনেক বেশি জরুরি। এখন প্রশ্ন হলো কোনটা বাছবেন। দেখুন, যদি এমন কিছু চান যা শিখতে সহজ, তাহলে পাইথনের কোনো তুলনা নেই। আবার যদি মনে হয় না, আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই এক ভাষায় সামলাবো, তাহলে চোখ বন্ধ করে জাভাস্ক্রিপ্ট বা নোড.জেএস। আর যাদের টার্গেট বড় বড় কর্পোরেট অ্যাপ্লিকেশন, তাদের জন্য জাভা হলো সেরা অপশন। আচ্ছা, ভিডিও গেম খেলার সময় আমরা কি করি? কোনো কঠিন জায়গায় যাওয়ার আগে গেমটা সেভ করে নিই, তাই না? যাতে ভুল হলে আবার আগের জায়গা থেকে শুরু করা যায়। গিট হলো ডেভেলপারদের জন্য ঠিক সেই সেভ বটেন। কোডের প্রত্যেকটা ছোট বড় পরিবর্তন এটা ট্র্যাক করে রাখে। মানে কোড ভেঙে গেলে আর ভয় নেই, এক ক্লিকে আগের অবস্থায় ফেরা সম্ভব। এখন গেট আর গিটহাবের মধ্যে পার্থক্যটা কি? সহজ কথায়, গেট হলো আপনার কম্পিউটারের ভেতরের টুল, যেটা কোড সেভ করে। আর গিটহাব হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনেকটা কোডের ফেসবুকের মতো, যেখানে আপনি আপনার কোড জমা রাখতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, একসাথে কাজও করতে পারেন। আর সত্যি বলতে, এখনকার দিনে এই দুটো ছাড়া ইন্ডাস্ট্রিতে চলাটা প্রায় অসম্ভব। তো ল্যাঙ্গুয়েজ হলো, কোড সেভ করার উপায়ও জানা হলো, কিন্তু অ্যাপ্লিকেশন যে বিপুল পরিমাণ তথ্য বা ডেটা নিয়ে কাজ করে, সেগুলোর কি হবে? সেগুলো ম্যানেজ করার জন্যই আমাদের জানতে হবে ডেটাবেস আর এপিআই নিয়ে। ডেটাবেসকে ভাবতে পারেন আপনার অ্যাপের একটা ডিজিটাল গোডাউন হিসেবে। এখানে মূলত দুই ধরনের ব্যবস্থা আছে। একটা হলো এসকিউএল, যেটা অনেকটা স্কুলের রুটিনের মতো, একদম ছক্কাটা টেবিল, সারি কলামে সাজানো। আর অন্যটা হলো নো এসকিউএল, যেটা একটা ড্রয়ারের মতো, যেখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র তেমন কোনো ধরাবাঁধা নিয়ম ছাড়াই রাখতে পারেন। যেমন মাই এসকিউএল হলো এসকিউএলের উদাহরণ, আর মঙ্গোডিবি হলো নো এসকিউএলের। ডেটাবেস তো বোঝা গেল, কিন্তু অ্যাপের সামনের অংশ মানে ফ্রন্ট এন্ড আর পেছনের অংশ মানে ব্যাক এন্ড, এরা কথা বলবে কিভাবে? এখানেই আসে এপিআই। এপিআইকে ভাবুন একটা রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে। আপনি মানে ইউজার মেনু দেখে অর্ডার দিলেন, ওয়েটার সে অর্ডারটা রান্নাঘরে নিয়ে গেল। রান্নাঘর মানে আমাদের ব্যাক এন্ড। পুরো ব্যাপারটা তাহলে কিভাবে কাজ করে? ১. ফ্রন্ট এন্ড একটা অর্ডার দিল। ২. আমাদের ওয়েটার মানে এপিআই সেই অর্ডারটা নিয়ে ব্যাকএন্ড বা রান্নাঘরে গেল। ৩. রান্নাঘর ডেটাটা তৈরি করল। আর ৪. ওয়েটার সেই গরম গরম ডেটাটা আবার ফ্রন্ট এন্ডে পরিবেশন করল। এই ওয়েটার ছাড়া কিন্তু রান্নাঘর আর কাস্টমারের মধ্যে কোনো কথাই হতো না। এখন এই এপিআই বানানোর অনেক রকম নিয়মকানুন আছে, তবে একদম নতুনদের জন্য শুরু করার সেরা জায়গা হলো রেস্ট এপিআই। এটাই এখন মার্কেটে সবচেয়ে বেশি চলে এবং এটা শিখতে গেলে প্রচুর হেল্পও পাওয়া যায়। আচ্ছা, বাড়ি বানানোর সময় কি কেউ স্ক্রু বানাতে বসে বা পেরেক? বসে না তো, রেডিমেড জিনিস ব্যবহার করে। কোডিংয়ে জগতেও তাই। সবকিছু নিজে থেকে না লিখে আমরা ব্যবহার করি ফ্রেমওয়ার্ক। এগুলো হলো পাওয়ার টুলসের মতো, যা দিয়ে কাজ অনেক দ্রুত আর সহজে হয়ে যায়। আপনি যে ভাষাই বেছে নিন না কেন, সেটার জন্য দারুণ সব ফ্রেমওয়ার্ক আছে,
যেমন পাইথন বেছে নিলে আপনার হাতে আছে জ্যাঙ্গো বা ফ্লাস্ক, জাভাস্ক্রিপ্ট বা নোড.js-এর জন্য আছে এক্সপ্রেস.js, আর জাভার জন্য আছে স্প্রিং বুট। এই টুলগুলো আপনার কাজকে যে কতটা সহজ করে দেবে তা ব্যবহার না করলে বোঝা মুশকিল। এই পর্যন্ত যা বললাম তা হলো মাস্ট হ্যাভ। এখন কিছু বোনাস টিপস যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে। প্রথমটা হলো ডকার। এটা আপনার বানানো অ্যাপকে যে কোনো কম্পিউটারে কোনো ঝামেলা ছাড়াই চালাতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো ক্লাউড, যেমন AWS বা গুগল ক্লাউড। এগুলোর বেসিক জানা থাকলে আপনার কদর কিন্তু অনেক বেড়ে যাবে। তো পুরো রোডম্যাপটা তো আমাদের সামনে, কিন্তু প্রশ্ন হলো এই রাস্তাটা পাড়ি দিতে সময় লাগবে কতদিন, আর জার্নিটা সফল করতে কি মনে রাখতে হবে? চলুন সেটাই জেনে নিই। দেখুন, যদি নিয়মিত সময় দেন আর ফোকাসড থাকেন, তাহলে একজন মোটামুটি দক্ষ ব্যাকএন্ড ডেভেলপার হতে আপনার ৮ থেকে ১২ মাস সময় লাগতে পারে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ, তাই ধৈর্য ধরে লেগে থাকাটা এখানে সবচেয়ে জরুরি। শেষ কথাটা হলো, এই জার্নিটা কোনো ১০০ মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এখানে আপনার সবচেয়ে বড় শক্তি হলো লেগে থাকা, মানে অধ্যাবসায়। শুরু করার সেরা সময়টা ছিল গতকাল, কিন্তু দ্বিতীয় সেরা সময়টা হলো ঠিক এখন। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক।